শুভ্র তাড়াহুড়ো করে ঝড়ের বেগে ক্লাসরুমের দিকে যাচ্ছিল। হুট করেই কারোর সাথে ধাক্কা খেলো, যার ফলে হাত থেকে বইটা পড়ে গেল। কার সাথে ধাক্কা খেয়েছে না জেনে না দেখেই সে বলে উঠল সরি। হাঁটু ভেঙে বইটা তুলতে যাচ্ছিল, ঠিক তার আগেই অন্য দুটি হাত এসে বইটা তুলে তার দিকে বাড়িয়ে ধরলো। শুভ্র বইটা হাতে নিয়ে হাসি মুখে থ্যাঙ্কস বলে মুখ তুলে তাকাতেই দেখতে পেল জিসানকে। সাথে সাথেই মুখটা রক্তিম বর্ণ ধারণ করলো তার। দুজনেই একসঙ্গে উঠে দাঁড়ালো। জিসান মাথা নিচু করে চাপা স্বরে বলল, আই এম সরি স্যার, ভুলটা আমারই ছিল। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর স্বরে বলল, ভুল তো তোমার অবশ্যই ছিল, আর সেই ভুলের জন্য তুমি সরি বলতেই পারো। তবে এখন ভুলটা আমিই করেছি, তাই আমি সরি। কথাটা বলেই শুভ্র চলে যাচ্ছিল, কিন্তু আবার পিছু ফিরে তাকিয়ে দেখলো জিসান মনমরা হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। সেদিকে তাকিয়েই শুভ্র আবার বলে উঠল, তুমি যা করেছো তার জন্য রোদেলা তোমাকে মাফ করে দিলেও আমি কখনোই তোমাকে মাফ করব না। তোমায় তাই আমার সাথে এসব ড্রামা না করলেও চলবে, যাও ক্লাসে যাও। জিসান একবার চোখ তুলে তাকালো শুভ্রর দিকে, দৃষ্টিতে তার অনুশোচনা। তারপর নিঃশব্দে চলে গেল ক্লাসরুমে। শুভ্র কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ক্লাসরুমে ঢুকলো। শুভ্র ক্লাস নিচ্ছে, সবাই খুব মনোযোগী হয়ে আছে ক্লাসে, কিন্তু রোদেলার মনটা ভীষণ খারাপ, যার দরুন সে ক্লাসে মন দিতে পারছে না। আনমনেই তাকিয়ে আছে সে সামনে দাঁড়িয়ে থাকা লেকচার দিতে থাকা শুভ্রর দিকে। তখন হঠাৎ প্রিয়া তার কানে কানে বলল, এই রোদেলা, একটা ব্যাপার খেয়াল করেছিস? রোদেলার ঘোর কেটে গেল, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো সে প্রিয়ার দিকে। প্রিয়া বলল, জিসানকে আজ একটু অন্যরকম লাগছে না? মানে কেমন লাগছে? আরে ভালো করে খেয়াল করে দেখ, কেমন যেন একটু বেশি চুপচাপ হয়ে আছে, কোনো দিকে তাকাচ্ছে না, তখন থেকে মাথা নিচু করে বসে আছে। দিন দুনিয়া সব এক করে এক দৃষ্টে তাকিয়ে আছে বেঞ্চের দিকে। হলোটা কি ওর? তোর সাথেও দাঁত কেলিয়ে কথা বলতে এলো না আজ। রোদেলা এবার ভালো করে তাকলো জিসানের দিকে। সত্যি আজ জিসান অনেক বেশি আনমনা হয়ে আছে, তবে তার কারণটা বুঝতে বাকি রইল না রোদেলার। জিসানের থেকে চোখ ফিরিয়ে তাকালো সে প্রিয়ার দিকে, ফিসফিস করে বলল, মুড ভালো নেই হয়তো। এতে এত অবাক হওয়ার কি আছে? সবসময় কি সবার মুড একরকম থাকে নাকি? তাছাড়া তুই ক্লাস রেখে ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? কি ব্যাপার বলতো? আমি কিন্তু 2 দিন ধরে খেয়াল করছি তুই জিসানকে নিয়ে একটু বেশি ভাবছিস। প্রিয়া জিসানের থেকে চোখ সরিয়ে রোদেলার দিকে তাকিয়ে আমতামতা করে বলল, মানে কি বলতে চাইছিস তুই? আমি কোথায় ওর কথা বেশি ভাবলাম? প্রতিদিনই তুই ক্লাসে আসতে না আসতেই ও এসে দাঁত কেলিয়ে তোর সাথে কথা বলা শুরু করে দেয়, আর তোর পাশে বসার জন্য উদগ্রীব হয়ে থাকে। আর সেসব কিছুই করেনি বলে একটু অবাক হলাম, এইটুকুই। আর কি ব্যাপার থাকবে এছাড়া? আর কি ব্যাপার থাকবে? আমার তো মনে হচ্ছে সামথিং সামথিং। কি সামথিং সামথিং মানে কি? রোদেলা একগাল বাঁকা হেসে আবারও বলল, মানে অনেক কিছু। আমার নাকটা কিন্তু খুব শার্প, আমার শার্প নাকটা এখানে প্রেম প্রেম গন্ধ পাচ্ছে। প্রিয়া রেগে গিয়ে রোদেলাকে একটা কিছু বলতে যাবে, তখনই শুভ্র হুঙ্কার দিয়ে বলে উঠল, সাইলেন্স। গল্প গুজবের এত ইচ্ছা থাকলে ক্লাস থেকে বের হয়ে যাও। ক্যাম্পাসে অজস্র জায়গা পড়ে আছে গল্প গুজবের জন্য, অযথা আমার ক্লাসে ব্যাঘাত ঘটাবে না। শুভ্র কড়া দৃষ্টিতে তাকিয়ে আছে রোদেলার দিকে। রোদেলা ভয়ে ঢোক গিল। শুভ্র আবার লেকচার দিতে শুরু করলো। রোদেলা তখন মনে মনে বলতে লাগলো, যত দোষ রোদেলা ঘোষ, সবসময় আমাকেই চোখে পড়ে যেন তার। গাড়িতে চুপচাপ বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে রোদেলা। শুভ্র খুব মন দিয়ে ড্রাইভিং করছিল, কিন্তু এবার আর রোদেলার দিকে না তাকিয়ে পারলো না। গাড়ির স্পিড কমিয়ে রোদেলার দিকে তাকিয়ে বলল, কার শোকে এত নীরবতা পালন করছো তুমি? রোদেলা মুখ ঘুরিয়ে অভিমানী দৃষ্টিতে তাকালো শুভ্রর দিকে। শুভ্র বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল তার অভিমানী মুখ পানে, তারপর গলা খাকারি দিয়ে সামনে তাকিয়ে বলল, এত অভিমানের কারণ কি শুনি? রোদেলা এবার রেগে গিয়ে বলে উঠল, আপনি জানেন না নাকি জেনেও না জানার ভান করছেন? আজ 2 দিন হয়ে গেল সুবর্ণ চলে গেছে, কিন্তু তার কোনো খোঁজই পাননি এখনো। জানি না মেয়েটা ঠিক আছে কিনা। দিনকাল ভালো না, যদি কোনো বিপদ হয়। আপনাকে এত করে বললাম মেয়েটাকে খুঁজে বের করতে, কিন্তু সেদিকে আপনার কোনো ভ্রুক্ষেপই নেই। আপনার কি একটুও চিন্তা হচ্ছে না ওর জন্য? শুভ্র সামনে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, কেউ এমনি এমনি হারিয়ে গেলে তাকে কোথাও না কোথাও খুঁজে পাওয়া যায়, কিন্তু কেউ যখন ইচ্ছা করে হারিয়ে যায় বা লুকিয়ে থাকতে চায়, তখন তাকে খুঁজে পাওয়া মুশকিল। রোদ, এত কিছু বুঝি না আমি। আপনি ফেমাস প্রফেসর শুভ্র তালুকদার, কত নাম ডাক আপনার। এত ফেমাস হয়ে লাভ কি যখন সদ্য হারিয়ে যাওয়া একটি মেয়েকে খুঁজে বের করতে পারছেন না? শুভ্র ভুরু কুঁচকে তাকালো রোদেলার দিকে, অবিশ্বাস্য সুরে বলল, আশ্চর্য, এটা আবার কেমন কথা? আমি একজন প্রফেসর, ডিটেকটিভ নই তো। তাছাড়া ফেমাস হওয়ার সুবিধা হলো আমি যখন কোনো কারণে হারিয়ে যাব, তখন সবাই খুব সহজেই আমাকে খুঁজে পেয়ে যাবে। আর হ্যাঁ, আবারও বলছি, সুবর্ণ হারিয়ে যায়নি, চলে গেছে নিজের ইচ্ছায়। আমি চেষ্টা করছি জানতে যে ও কোথায় গেছে, আশা করি জেনে যাব। এখন এই টপিক অফ করো।
রোদেলা কোনো জবাব না দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রর দিকে। চোখ ক্রোধে পরিপূর্ণ হয়ে আছে, কিন্তু সে জানে শুভ্রর সাথে কথা সে পারবে না, তাই অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই এখন। মুখ ঘুরিয়ে আবার সে বাইরে তাকালো, কিন্তু হুট করে সে খেয়াল করলো একটা অচেনা পথ ধরে যাচ্ছে তারা। রোদেলা কিছুটা অবাক হয়ে শুভ্রকে জিজ্ঞাসা করলো, এটা আবার কোন রাস্তা? এদিকে তো কখনো আসেনি আগে, এতক্ষণ খেয়ালই করিনি আমি। এটা তো বাড়ির রাস্তা মনে হচ্ছে না, কোথায় যাচ্ছি আমরা? শুভ্র তার দিকে না তাকিয়েই বলল, গন্তব্যে পৌঁছালেই জানতে পারবে। রোদেলা আর কিছু জিজ্ঞাসা করলো না, সে জানে শুভ্র কোনো জবাব দেবে না এখন। বেশি জিজ্ঞাসা করলেই বলবে স্বামীর প্রতি বিশ্বাস নেই। গাড়িটা এসে থামলো একটা সুন্দর বিল্ডিং এর সামনে। রোদেলা অবাক হয়ে দেখছে তা। শুভ্র গাড়ি থেকে নেমে এসে দরজা খুলে দিতেই ধীরে ধীরে বেরিয়ে এলো রোদেলা। তারপরই সামনে তাকিয়ে দেখতে পেল বাড়িটির গেটের উপর একটা বড় সাইনবোর্ডের বড় বড় অক্ষরে লেখা আছে, সেফ হোম ফর উইমেন। গেটের কাছে অনেক বড় বাগান বিলাস গাছ। সবকিছু খুঁটে খুঁটে দেখলো রোদেলা। তারপর শুভ্রর দিকে তাকিয়ে বলল, এটা কোথায় এসেছি, কেন এসেছি? এটা একটা আশ্রয় ও পুনর্বাসন কেন্দ্র, শুধু মেয়েদের জন্য। তুমি ভেতরে যাও, আমি এখানেই আছি। বেশি দেরি করবে না। রোদেলার আর বুঝতে বাকি রইল না, খুশিতে হাসি মুখে ছুটে গেল ভেতরে। শুভ্র অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। রোদেলা এদিক সেদিক তাকিয়ে দেখছে সবকিছু। একটা সুন্দর বাগানে এসে দাঁড়িয়ে আছে সে এই মুহূর্তে। হরেক রকমের ফুল গাছ দেখতে পাচ্ছে চারপাশে। সবকিছুতে চোখ বুলিয়ে দেখতে দেখতেই তার চোখে পড়ল সেই কাঙ্ক্ষিত মানুষটিকে। খুব মন দিয়ে গাছে পানি দিচ্ছে মানুষটি। পরনে আসমানি রঙের শাড়ি, ঘন কালো কোকড়া চুলে বেনুনি করা, মুখে ফুটে আছে মিষ্টি হাসি। রোদেলা ছুটে গিয়ে জড়িয়ে ধরল তাকে। আচমকা কেউ পেছন থেকে জড়িয়ে ধরায় ভরকে গেল সুবর্ণ। কাপা স্বরে বলল, কে? রোদেলা এবার সুবর্ণকে ধরে নিজের দিকে ঘুরালো। সুবর্ণ অবাক চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। অবিশ্বাস্য লাগছে তার কাছে। রোদেলা এসেছে? সত্যি রোদেলা তার সামনে দাঁড়িয়ে আছে? রোদেলা হাসি মুখে বলল, কি চমকে দিলাম? সুবর্ণ একবার হাসছে তো আরেকবার অবাক হচ্ছে। মিশ্র প্রতিক্রিয়ার দরুন কথাই বলতে পারছে না সে। হুট করেই সে আবার জড়িয়ে ধরল রোদেলাকে। কাদু কাদু স্বরে বলল, রোদেলা তুমি এসেছো আমার কাছে? সত্যি? কিভাবে এলে তুমি? জানলে কি করে আমার ঠিকানা? কি ভেবেছো আমি জানতে পারবো না? খুঁজে বের করতে পারবো না তোমায়? সুবর্ণ রোদেলার মুখে হাত বুলিয়ে দিয়ে বলল, সত্যি ভাবিনি তুমি এত তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাবে আমায়। আমিও ভাবিনি তোমায় এভাবে খুঁজে পেয়ে যাব, কিন্তু সবটাই সম্ভব হয়েছে মাস্টারমশাইয়ের জন্য। তোমাকে খুঁজে বের করে আজ আমাকে কেমন সারপ্রাইজ দিয়েছে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমি কিন্তু ভীষণ রেগে আছি তোমার ওপর। আমার ওপর রেগে আছো কেন? আবার জিজ্ঞাসা করছো কেন? এই যে এভাবে আমাকে কিছু না বলে চলে এলে একা একা, আমি কতটা চিন্তায় ছিলাম তুমি জানো? সুবর্ণ মুস্কি হাসলো রোদেলার কথায়। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, না বলে কোথায় এলাম? চিঠিতে তো বলেই এসেছি তোমায়, তুমি ঘুমোচ্ছিলে তাই আর ডাকিনি। শরীরও খারাপ ছিল তোমার, তাই এসবের মাঝে আর তোমাকে চিন্তায় ফেলতে চাইনি। তাছাড়া আমি তো আগেই বলেছিলাম কিছুদিনের জন্য এসেছি। শুভ্রকেও বলেছিলাম কোনো একটা ব্যবস্থা হলে চলে যাব সেখান থেকে। অনেক খুঁজতে খুঁজতে আর কোনো উপায় না পেয়ে এখানেই চলে এলাম। জায়গাটা খুব সুন্দর আর খুব ভালো, অন্যরকম পরিবেশ, অন্যরকম মানুষজন। আমার একদিনে বেশ ভালো লেগে গেছে। বাকি দিনগুলো এখানে শান্তিতে কাটিয়ে দেওয়া যাবে বলে মনে হচ্ছে। রোদেলা মনমরা হয়ে সুবর্ণর হাত ধরে নরম স্বরে বলল, আমি জানি জায়গাটা খুব ভালো, এখানে থাকতে তোমার কোনো সমস্যা হবে না, কিন্তু এখানে আসার কি খুব প্রয়োজন ছিল? আমার তো তোমাকে নিয়ে কোনো অসুবিধা হয়নি কখনো, বরং একটা ভালো বন্ধু পেয়েছিলাম আমি। শুভ্রর সাথে তোমার কি কথা হয়েছে না হয়েছে আমি জানতে চাই না, কিন্তু আমি তো তোমায় আপন ভেবে নিয়েছি। যদিও আমি তোমার চেয়ে অনেকটা ছোট, তবুও আমি তোমাকে বন্ধু হিসাবেই মানি। তুমি আমার উপর একটু ভরসা রাখতে পারলে না? তোমার ওপর ভরসা রাখবো না তো কার ওপর রাখবো? তুমি আমায় যেমন আপন করে নিয়েছো, আমিও তো তোমায় আপন না ভেবে পারিনি রোদেলা। তাই তো আর সেখানে থাকতে পারলাম না, নিজের বিবেকে বাধছিল। যত চেষ্টাই করি না কেন, নিজের অতীত, অনুভূতি, আকাঙ্ক্ষা এসব উপেক্ষা করতে পারবো না আমি। আর তোমার সুখের পথেও বাধা হতে চাইনি আমি। শুভ্র তোমাকে নিয়ে খুব সুখী রোদেলা, সেটা আমার জন্য নষ্ট হোক আমি চাই না। তুমি প্লিজ এই বিষয়ে আর কিছু বলো না। আমি যা সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তেই নিয়েছি। তোমাদের আমি দূর থেকেই ভালোবেসে যাব। রোদেলা কাদু কাদু হয়ে বলল, ঠিক আছে, তোমায় ফিরে যেতে বলবো না। তুমি যা সিদ্ধান্ত নিয়েছো তাকে সম্মান জানাচ্ছি, কিন্তু তোমাকে আমি দূরে সরিয়ে রাখতে পারবো না। আমি কিন্তু যখন খুশি চলে আসবো তোমাকে জ্বালাতে, আর ভবিষ্যতে এখান থেকে অন্য কোথাও যাওয়ার আগে অবশ্যই আমাকে জানিয়ে যাবে। সুবর্ণ মাথা নেড়ে হাসি মুখে বলল, আচ্ছা তাই হবে। তুমি যখন খুশি চলে এসো আমার কাছে, আমি এখান থেকে অন্য কোথাও যাব না, গেলে অবশ্যই তোমাকে জানিয়ে যাব। আচ্ছা তুমি কি একাই এসেছো? না, শুভ্র নিয়ে এসেছে, ও বাইরে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, ঠিক আছে, যাও তাহলে এখন। শুভ্র একা একা বাইরে দাঁড়িয়ে আছে। তোমরা নিশ্চয়ই ভার্সিটি থেকে সোজা এখানে চলে এসেছো। অন্যদিন অনেক সময় হাতে নিয়ে এখানে এসো, অনেক গল্প করব। আজ আর দেরি করো না, যাও।
যাচ্ছি যাচ্ছি, তাড়িয়ে দিচ্ছ কেন? শোনো, আমি তোমার নতুন নাম্বার নিয়ে নিয়েছি, যখন ইচ্ছে হবে কলও করব কিন্তু। সুবর্ণ হাসি মুখে আদর করে রোদেলার গাল টিপে দিয়ে বলল, ঠিক আছে পাগলি মেয়ে, যাও এবার, টাটা। রোদেলাও হাসি মুখে বিদায় নিয়ে চলে গেল। সুবর্ণ ভারী নিঃশ্বাস নিল। রোদেলাকে এভাবে দেখতে পেয়ে খুব ভালো লাগছে তার। মেয়েটা সত্যিই কত আপন হয়ে গেল তার, সেটা ভেবে ভেবে বারবার অবাক হচ্ছে সে। নিঝুম রাত, পুরো বাড়িটা নিস্তব্ধ। বিছানার এক পাশে বসে শুভ্র এক মনে ডুবে আছে বইয়ের মাঝে। অন্যদিকে রোদেলা তার পাশে বসেই গালে হাত দিয়ে চুপচাপ তাকিয়ে আছে তার দিকে। বেশ কিছুক্ষণ পর শুভ্র আর চোখে তাকালো রোদেলার দিকে, তারপর আবার বইয়ের মাঝে দৃষ্টি ফিরিয়ে নিয়ে বলল, এত মন দিয়ে আমাকে না দেখে বইয়ের পাতায় চোখ বুলালেও তো পারো, পড়াশোনায় আজকাল একদমই মন নেই তোমার। রোদেলা আনমনে মুচকি হাসতে হাসতে বলল, কি করে থাকবে, আমার মন যে শুধু তোমাতেই ডুবে থাকতে চায়। শুভ্র এবার বই রেখে চোখ রাঙিয়ে তাকালো রোদেলার দিকে, তারপর কিছুটা শাসনের সুরে বলল, এই, এসব বলে কিন্তু আমাকে ভোলানো যাবে না, সামনে এক্সাম, রেজাল্ট যদি খারাপ হয় আমি কিন্তু হার্ড পানিশমেন্ট দেব বলে দিলাম। রোদেলার এবার মুডটাই খারাপ হয়ে গেল, কপাল কুঁচকে ঝাড়ি মেরে বলল, সবসময় শুধু পড়া পড়া আর পড়া, ভার্সিটিতে পড়া, বাইরে পড়া, এখানেও পড়া, স্বামী স্ত্রী বলতে কোনো ব্যাপারই নেই আমাদের মাঝে। তা আপনি ভার্সিটি ছেড়ে বাসায় কেন এসেছেন? রাতের বেলা সেখানে থেকে গেলেই পারতেন, যত সব। রোদেলা রাগে ফুসফুস করতে করতে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। শুভ্র চাপা হাসলো, তারপর আবার গম্ভীর স্বরে বলল, তার মানে তুমি চাও না আমি বাসায় ফিরি? আমাকে খুব বিরক্ত লাগে বুঝি? রোদেলা একবার শুভ্রর দিকে রাগে বড় বড় চোখ করে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিয়ে বলল, জানি না আমি বেশ বুঝতে পারছি আপনি আমাকে ভালোই বাসেন না, আমাকে বাকিদের মতোই ভাবেন। আমি আপনার স্পেশাল কেউ না, আমার জন্য আপনার একটু সময়ও হয় না। হবে কি করে? ভালোবাসলে না সময় হবে? অভিমানী মুখ করে অনর্গল বলে গেল সে। শুভ্র মুস্কি হাসলো, তারপর বইগুলো সরিয়ে ডেস্কের উপর রেখে দিয়ে আবার রোদেলার দিকে তাকালো। রোদেলার হাত ধরে নরম স্বরে বলল, এটা তুমি বলতে পারলে রোদ? আমার চেয়ে ভালো তোমায় আর কে বাসে বলো? রোদেলা আর চোখে শুভ্রর দিকে তাকিয়ে বলল, সত্যি ভালোবাসেন আমায়? এখনো সন্দেহ হয়? সত্যি ভালোবাসি তোমায় রোদ। কতটা ভালোবাসেন? রোদেলা খুব উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে শুভ্রর মুখের পানে। শুভ্র মন দিয়ে তাকিয়ে দেখতে লাগলো রোদেলাকে। রোদেলার খোলা চুল মৃদু বাতাসে উঠছে, বরাবরের মতোই খুব স্নিগ্ধ মায়াবী লাগছে তাকে দেখতে। শুভ্র তার কপালের ওপর এসে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে বলল, তোমার মাথায় যতগুলো চুল ঠিক সেই পরিমাণে ভালোবাসি তোমায়। রোদেলা প্রথমে খুশিতে গদগদ হয়ে গেল, কিন্তু পরক্ষণেই আবার ভুরু কুঁচকে শুভ্রর চোখে চোখ রেখে তাকিয়ে বলে উঠল, কি বললেন আপনি? আমার মাথায় যে পরিমাণ চুল সেই পরিমাণ ভালোবাসেন আমায়, এটা আপনি বলতে পারলেন? শুভ্র হাসি মুখে রোদেলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হ্যাঁ সত্যি তো বললাম, দেখো তোমার মাথায় কি পরিমাণ চুল, কত ঘন চুল, দীঘল কালো কেশ তোমার। রোদেলা ঝাড়ি মেরে শুভ্রর হাত সরিয়ে দিয়ে বলল, দেখেছি, আপনার আর দেখতে হবে না, মাথার চুলের পরিমাণ কেউ ভালোবাসে? আপনি বলতে পারলেন এটা? কদিন ধরে আমার মাথার চুল ঝরে পড়ে যাচ্ছে, তার মানে চুল কমার সাথে সাথে আপনার ভালোবাসাও কমে যাচ্ছে? শুভ্র না হেসে পারল না, প্রশস্ত হেসে নাটকীয় ভঙ্গিতে বলল, এই ব্যাপার, এর জন্য এত চিন্তা করছো? ঠিক আছে, ডোন্ট ওয়ারি, আমি ভালো তেল এনে দেব তোমায়, যেটা চুল পড়া বন্ধ করে, তাহলেই তো সব প্রবলেম সলভড। আপনি একটা বাজে লোক, একদম কোনো কথা বলবেন না আমার সাথে। রাগে বিছানা ছেড়ে চলে যাচ্ছিল রোদেলা। শুভ্র তার হাত চেপে ধরে নিজের কাছে টেনে নিয়ে এলো রোদেলাকে, তারপর রোদেলাকে নিজের বুকের মাঝে জড়িয়ে নিয়ে বলল, ভালো করে কান পেতে রেখে বলো তো কি শুনতে পাও? কি আবার হার্টবিট? যতদিন এই হার্টটা বিট করে যাবে ততদিন ভালোবেসে যাব তোমায়। ভালোবাসা কমবে তো দূর, প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বাড়তে থাকবে আমার ভালোবাসা, যার কোনো শেষ নেই। আমার জীবনের অন্তিম সময় পর্যন্ত ভালোবেসে যাব তোমায় বুক ভরে। রোদেলা চোখ বুজে মুস্কি হাসলো, তারপরও অভিমানী সুরে বলল, তাহলে আগে ওইসব কেন বললেন? ওটা তো মজা করে বলেছি, প্রফেসর বলে কি একটু মজাও করতে পারবো না বইয়ের সাথে? তাহলে ঠিক আছে। শোনো, কাল ভার্সিটি থেকে তোমার একাই আসতে হবে, আমার ফিরতে একটু লেট হবে, কিছু কাজ শেষ করে কদিনের ছুটি নেব, তারপর পরশু আমরা বেড়াতে যাব কদিনের জন্য। রোদেলা চমকে গিয়ে শুভ্রকে ছেড়ে উঠে বসে পড়লো, অবিশ্বাস্য সুরে বলল, সত্যি? কোথায় যাব আমরা? দূরে, বহু দূরে, সেখানে শুধু রবে তুমি আর আমি। রোদেলা খুশিতে শুভ্রর গালে চুমু খেয়ে বসলো। শুভ্র উজ্জ্বল হেসে বলল, তোমার এই মুড বদলানোর গতিটা নাসার রকেটের থেকেও দ্রুত। রোদেলা প্রথমে কোমরে দুই হাত রেখে কপাল কুঁচকে তাকালো, তারপর অতর্কিতেই হেসে ফেলল। শুভ্র তার সাথে তালে তাল মিলিয়ে হাসতে লাগলো।